হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা এই বইটির আশিস কুমার মুখোপাধ্যায় লেখা শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পটি লাইন ধরে বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগের পৃষ্ঠে গল্প কবিতা যেটা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পড়িয়ে প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? কি বলছে, যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিল। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। তাহলে এখানে আমরা প্রথমে পেলাম যে বঙ্কিমচন্দ্র দাসের একদম বেসিক পরিচয়। তিনি বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটি স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র্য ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালের দশহরা দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। মানে পথ হচ্ছে রেড রোড। কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িতে চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। তাহলে একটা লোক নিয়ে গেছে, তাকে কী করেছে না অবশেষে পায়ে হেঁটে তাকে বাড়ির দিকে রওনা দিতে হয়েছিল। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। তাহলে ওই দিন তিনি একটা শপথ নিয়েছিলেন কি না সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে দেবেন। 1921 সালে যতীনবাবু ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 1923 সালে আইএ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান। তারপর 1923 সালে বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ার বিএ ক্লাস ভর্তি হয়ে যান। ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এমনি ভোজনবিলাসী মানুষ ছিলেন যে পকেটে পয়সা থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। মানে কি না, যখন তার পকেটে পয়সা থাকতো সে কী করতো, বন্ধুদেরকে দিয়ে রেস্টুরেন্টে নিয়ে যেত। ভাবলে অবাক হতো যে এমন এক ভোজনবিলাসী মানুষকেও মীর জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে অমরণ অনশনের পথে বেছে নিতে হয়েছিল কোনো মন্ত্র বলে না, হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম সর্বপ্রথম ছড়িয়ে পড়েছিল। 1919-20 সালে মাত্র 15-16 বছর বয়সে একটি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার 6 মাসের জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ার কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়েছিলেন। তাহলে জেলে যে বিভিন্ন রকম যে খাবার দেয় সেই খাবারটা তার শরীরে স্যুট না হওয়ার জন্য তার কী হয়েছিল, আমাশা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেলে থেকে ছেড়ে দেওয়া হয়। এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। দেবেন বসুই শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন। এই সময় যতীনের ছদ্মনাম হয় রবিন। আর কিছুদিন গেলে যতীন দাস আরও একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তাহলে যতীনের দুটো ছদ্মনাম রয়েছে, যার প্রথম ছদ্মনাম হচ্ছে সিনিয়র এবং দ্বিতীয় ছদ্মনাম হচ্ছে কালীবাবু। শচীন সান্যাল সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেন। তাতে যতীনের সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। 1924 সালে শচীন সান্যাল ভারতের প্রথম প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তুলেছিলেন। যে সংস্থার নাম কি, যে হিন্দুস্তান সোশ্যালিটি রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এর প্রথম নাম ছিল আর্মি বলে বদল নাম করা হয় অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে খিদিরপুরের ডক অঞ্চলে যতীনের সক্রিয়তা এবং বিপ্লবী হরি নারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। দক্ষিণেশ্বরের বাজপাড়া যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখানোর এবং অন্যান্য বিষয়ে ট্রেনিং নিতেন। 1925 সালে 10 নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়িতে ঘিরে ফেলে, কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারল না। 1925 সালের 25শে ডিসেম্বর পুলিশ গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে তাকে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করেছিলেন। একটা মজার ব্যাপার হলো, সাক্ষীরা কেউ তাকে চিনতে পারেনি, তবুও ব্রিটিশ শাসকরা বেঙ্গল অর্ডিন্যান্স
প্রয়োগ করে তাকে আটক করে রাখে। মেদিনীপুরের এক কন্ডিমেন্ট কলকে তাকে রাখা হয়। এই সময় তার শরীরে একেবারে ভেঙে পড়ে। তখন জেল ডাক্তারের পরামর্শে তাকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। এখানে স্বদেশী বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন। মানে আমরা এই 1.5 লাইন পরে বুঝতে পারলাম যে কোন সময় কোন ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কিন্তু পর আমাদের এখানে সাল ওয়াইজ, ডেট ওয়াইজ, সময় ওয়াইজ তুলে ধরছে। অবশেষে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোমানের হস্তক্ষেপে 21 দিনের দিন অনশন ভঙ্গ হয়, অনশন ভঙ্গ হয়ে গেছিল। তারপরে তাকে পাঞ্জাবের মরু অঞ্চলে দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 1928 সালের আগস্ট মাসে যতীন্দ্রনাথকে কলকাতায় এনে ছেড়ে দেওয়া হয়। ঠিক ওই সময়ে তার একমাত্র ভগিনী লাবণ্যপ্রভা দেবীরও মৃত্যু হয়ে গিয়েছিল। 1922 থেকে 1925 এই সময়টা জাতীয় কংগ্রেসের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রধান্য লক্ষ্য করা যায়। আর ঠিক এই সময়ে সুভাষচন্দ্র বোস ছিলেন দেশবন্ধুর দক্ষিণ হস্তস্বরূপ। আবার এই সময়ে যতীন দাস শৃঙ্খলা পরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। প্রত্যক্ষকে সাময়িক পদ্ধতিতে ড্রিল, মার্চ ব্যান্ড, অভিবাদন ইত্যাদি সরানো হতো। আর এই সময় যতীন দাস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। তাছাড়া তিনি সেই সময় সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের অবর্তনিক শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। ছাত্রদের ড্রিল শেখানো কথাগুলো সুভাষচন্দ্র স্বয়ং যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটি। তারপরে 1928 অর্থাৎ সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মতপার্থক্য দেখা যায়। জাতীয় ঐক্য বজায় রেখে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী সদস্যদের অবস্থান শক্ত করতে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লেগেজ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। যতীন দাস সুভাষচন্দ্র বসুর পদটি শ্রেষ্ঠ পদ বিবেচনা করে ভারতীয় স্বাধীনতা সংগ্রহকেই সমর্থন করেন। জাতীয় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জন্য ভগৎ সিং, ভগবতী চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন। এই সময় ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজওয়ান নামে একটি বিপ্লবী দল গঠন করেছিলেন, মানে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ফল হিসেবেই পুলিশি নির্যাতন ও লাঠিচার্জ ইত্যাদি শুরু হয়। ফলে পাঞ্জাবি কেশরী লালা লাজপত রায় নিহত হন। পাঞ্জাব কেশরীর মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং পাঞ্জাবের পুলিশের প্রধান মিস স্কটের সহকারী মি সান্ডার্স হত্যা করে কলকাতায় পালিয়ে আসেন। কলকাতায় এসে দক্ষিণ কলকাতা অঞ্চলে মেস খুঁজে বের করে যতীন দাসের সঙ্গে দেখা করেন। তারপর তাকে যতীন দাসকে অনুরোধ করেন ভগৎ সিং এর নওজোয়ান সবার জন্য যেন কিছুক্ষণ করে। ভগৎ সিং এর কথায় আগ্রহ খুশি হয়ে যতীন দাস বলেন, বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় ও দেওয়ার তা আমি উজাড় করে দিয়েছি স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে। তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমার অবশ্যই করতে হবে, তা হলো আগ্রায় গিয়ে তোমার দলের ছেলেদেরও বোমা বানাতে অত্যন্ত দক্ষ করে দিয়ে আসতে হবে। কথাবার্তা দুজনেই বেশ খুশি হন এবং সে রাত্রে ভগৎ সিং যতীন্দ্র দাসের দক্ষিণ কলকাতার মেসে রাত্রি বাস করেন। এর কিছুদিন পর যতীন দাস আগ্রায় গিয়ে ভগৎ সিংয়ের দলে ছেলেদের বোমা বানানোর কাজে ভালো রকম ট্রেনিং দিয়ে এসেছিলেন। এই গল্পটা একটু কঠিন টাইপের রয়েছে, কারণ বিভিন্ন টাইপের ঘটনা রয়েছে, তো গল্পটা কিন্তু বারে ভালো করে পড়বে, ঠিক আছে? বারে পড়লে কী হবে, প্রশ্ন উত্তরগুলো করতে তোমাদের সহজ হবে। 1929 সালে 8ই এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটি শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বিচারে তারা দুজনেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু এই ঘটনার পিছনে ভারতব্যাপী এক বিশাল পরিকল্পনা আছে সন্দেহ করে তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মি প্যাট্রি নিজে পুনরায় তদন্ত শুরু করেন। এর ফলে 30টি নামের একটি তালিকা বেরিয়ে আসে, যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। কাল বিলম্বে না করে লাহোর কনস্পাইরেসি কেস এর অন্যতম অভিযুক্ত আসামি হিসেবে কলকাতায় প্রকাশ্য রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয় 14 জুন 1929 খ্রিস্টাব্দে। 25 জুন তারিখে যতীন ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে তাকে বদলি করা হয়। ওই সহযোদ্ধাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন, এখানে কিছু উল্লেখযোগ্য নাম দেওয়া হয়েছে: অজয় কুমার ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, কৃষ্ণ কুমার রাজগুরু প্রমুখেরা। বটুকেশ্বর দত্তকে আগেই লাহোর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে ভগৎ সিংকেও লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় 1 জুলাই 1929 সালে। তাহলে ভগৎ সিংকে লাহোর সেন্ট্রাল জেলে কবে নিয়ে আসা হয় না 1 জুলাই 1929 খ্রিস্টাব্দে। ঠিক পরের দিনই 2রা জুলাই যতীন গোপনে
বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিংয়ের সঙ্গে দেখা করে বলেন যে এখানে তাদের ওপর যে অমানসিক পুলিশি নির্যাতন চলেছে তার প্রতিবাদে তারা 16 জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনামাত্র বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং এই সমবেত অনশন সামিল হওয়ার জন্য আন্তরিক ব্যগ্রতা প্রকাশ করেন। নেক্সট 13 জুলাই 1929 সালে, দিনটা ছিল রবিবার, থেকে সমবেত অনশন যথারীতি শুরু হয়। তাহলে কি না, তাদের প্ল্যান মাফিক অনশন শুরু হয়ে গিয়েছিল। এই অনশন আরম্ভ করার ঠিক 2-1 দিন আগে যতীনদার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলো যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন। মানে তারা নিজেরা আগে থেকে আলোচনা করে নিয়েছিল যে তারা যে দাবি নিয়ে আন্দোলন, যে দাবি নিয়ে অনশন শুরু করতেছে সেই দাবিটা তাদের পূরণ হয়ে গেলে তারা কি করবে, যে এই যে অনশনের মীমাংসা হয়ে গেলে, মানে তাদের যে দাবিগুলো ছিল সেগুলো মীমাংসা হয়ে গেলে তারা অনশনটাকে কি করবে না, ভঙ্গ করবে। তবে যতীন্দ্রনাথ করবেন না, কেননা তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলা মোচনের এক অভাবনীয় সুযোগ। ছেলেবেলা থেকেই তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, তা হলো পলাশির প্রান্তরে বাঙালি মীর জাফর কৃত বিশ্বাসঘাতকের প্রায়শ্চিত্ত করা। সহযোদ্ধাদের তিনি আরও জানিয়েছেন যে এ ব্যাপারে তার পিতা বঙ্কিম বিহারী দাসের অনুমতি আগেই তার পাওয়া হয়ে গেছে। 13/7/1929 থেকে 13/19/1929 এই 7টি দিন নিরুপ্রতাপে কেটে গেল। 8 দিনের দিন 20 জুলাই তারিখে ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেছিলেন। তারপর কোনো রকমের সংঘাত না দিয়েই ওই 8 জন পাঠান একই সঙ্গে 8 দিন অভুক্ত ও নির্বল দুর্বল যতীনের উপর ঝাঁপিয়ে পড়ল। এই সুযোগে ডাক্তার একটি সরু নলে যতীনের নাকের ভেতরে প্রবেশ করিয়ে দুধ ঢালতে শুরু করে। তার কোনো উপায় না পেয়ে যতীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকে। ফলে ওই নলটির মুখ খাদ্যনালীর থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে কি হয়েছিল না, ঢুকে গিয়েছিল। যার ফলে কি হয়েছিল, কিছুটা দুধ ও যতীনের ফুসফুসে ঢুকে যাওয়ায় যতীন কি করেছিল না, জ্ঞানকে সে হারিয়ে ফেলেছিল। ঠিক 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে। মানে ওই যে অজ্ঞান হয়ে গেছিল, তার ঠিক 48 ঘন্টা পরে যতীনের জ্ঞানটা ফিরে এসেছিল। চোখ খুলতে তিনি লক্ষ্য করেন যে তার প্রলুব্ধ করার জন্য সেল ভর্তি করে ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছিল। আরও বুঝতে পারলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাছাড়া লক্ষ্য করলেন যে তার পাশে রাখা হয়েছে সদ্য কেনা একটা স্লেট ও একটা পেন্সিল। বুঝতে বাকি রইল না যে তার জীবনে আর কথা কইতে পারবে না বলেই এখন থেকে সব কিছু ওই স্লেট দিয়ে লিখে জানাতে হবে। মানে সে যে আর কোনোদিন কথা বলতে পারবে না, তার মনের ভাবগুলোকে তাকে কী করতে হবে না, স্লেট দিয়ে লিখে প্রকাশ করতে হবে। তাই তার কাছে এটি রাখা হয়েছিল। ওই দিনই সন্ধ্যাবেলা ছোট ভাই কিরণ দাসকে এসে হাজির। বলা বাহুল্য, যতীনের ওই সঙ্গীন অবস্থা উপলব্ধ করে স্বয়ং বড়লাট লর্ড আরউইন এর বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন। সুতরাং 63 দিনের ওই ঐতিহাসিক অনশনের 53 দিনে প্রত্যক্ষদর্শী সাক্ষী হয়ে রইলেন স্বয়ং ছোট ভাই কিরণ দাস। 11 আগস্ট 1929 বড়লাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবি দেওয়া সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনেরও প্রতিশ্রুতি দিলেন। ফলে 12 আগস্ট 31 দিনের দিন যতীনের 17 জন সহযোদ্ধাদের অনশন প্রত্যাহার করে নেন। শুরু হয় অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায়। আগস্টও যায় শরীর সব দিক থেকে ভেঙে পড়েছে, পঙ্গু হয়ে যাচ্ছে যতীন একটু একটু। 50 দিনের দিন দেখা গেল সে পক্ষাঘাত তার শরীরে গ্রাস করে ফেলেছে। তখন ওই পক্ষাঘাত যতীনের হৃদযন্ত্রকে স্পর্শ করবে, তখনই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এতদিনের টনক নড়ল ব্রিটিশ সাম্রাজ্যবাদের, কিন্তু তবুও শাসকরা যতীন্দ্রনাথকে নিঃশর্তে মুক্তি দিতে রাজি নয়। পিতা বঙ্কিম বিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র ঘৃণা ভরে জামিনের প্রস্তাব অগ্রাহ্য করার পরও এক সর্বজন নিন্দিত গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হয় 55 দিন একেবারে কাক ভরে। মানে কাক ভরে বলতে একদম ভরে, যে দেখবে আমাদের যখন কাক ডাকে না, ওইটাকে বলে কাক ভরে। ডাক্তার ও জেল সুপার, অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে প্রবেশ করে দেখেন যে যতীনের সহযোদ্ধারা তাকে সেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়ে আছে। তখন ডাক্তার জেল সুপারকে বোঝায় যে রণে ভঙ্গ দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই, কেননা জোর করে যতীনকে অ্যাম্বুলেন্স তোলার চেষ্টা করলে উত্তেজনায় যতীনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। পরের 7 দিন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতবর্ষে মানুষ
দারুণ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটতে থাকে। শেষ পর্যন্ত এলো শেষের এক ভয়ঙ্কর দিনটা, শনিবার 13ই সেপ্টেম্বর 1929 তারিখ, ঠিক দুপুর 1:15 অমর বিপ্লবী যতীন্দ্রনাথ দাস চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন, মানে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। লাহোর থেকে যতীনের মরদেহ হাওড়া পৌঁছতে 3 দিন লেগেছিল। তাই লাহোর থেকে তার মানে মানে তার মরদেহ, মানে যে মারা গিয়েছিল তার দেহটা পৌঁছাতে 3 দিন সময় লেগে গিয়েছিল। কারণ প্রায় প্রত্যেক স্টেশনেই শ্রদ্ধাবনত দেশবাসী ট্রেন থামিয়ে ওই মৃত্যুঞ্জয়ী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। সমাধর গ্রহণ করতে হাওড়ায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীমতী বাসন্তী দেবী ও শ্রীমতী কমলা নেহরু প্রমুখেরা। মানে কেন দেরি হয়েছিল? কারণ সবাই তাকে শ্রদ্ধা জানানোর জন্য দেখা যাবে রাস্তা রাস্তা বা স্টেশনে দাঁড় করিয়ে দিচ্ছে। সরকারি হিসেবে 5 লক্ষ মানুষ হাওড়া থেকে কেওড়াতলা পর্যন্ত সবানুগমন করেছিলেন। খবরটা শোনা মাত্রই ক্ষোভে দুঃখে মর্মাহত কবি রাত্রি জেগেই লিখে ফেলেছিলেন, সর্বখর্ব তারে দহে তবে ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। ঠিক আছে, বুঝতে পেরেছো? গল্পটা কিন্তু তোমরা 1 বার 2 বার 3 বার 4 বার করে বারে বারে পড়বে। ঠিক আছে, পড়লে কিন্তু গল্পের টপিকটা ভালো করে বুঝতে পারবে। তাই আজকে তো থাক, পরের দিন আমি প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।